আজকের ক্লাসে আমরা দেখব একটি প্র্যাকটিস সেট যেটি নেওয়া হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা অর্থাৎ ৩রা জুলাই বুধবার ২০২৪-এর কর্মক্ষেত্র পত্রিকা, অর্থাৎ এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তা আমরা মূল প্র্যাকটিস সেটে দেখব। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো সরাসরি আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখানে দেখুন, এখানে লেখা আছে পিএসসির মাধ্যমে রাজ্যে সহস্রাধিক ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার নমুনার প্রশ্নোত্তর। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু কর্মক্ষেত্র পত্রিকায় এই সপ্তাহে যে প্র্যাকটিস সেটটা দিয়েছে সেটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একটি প্র্যাকটিস সেট, অর্থাৎ রাজ্য সরকার যে ক্লার্ক নিয়োগ করবে পিএসসির মাধ্যমে তার একটি প্র্যাকটিস সেট। আপনারা ইতিমধ্যেই জানেন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু 40 নম্বর থাকবে আপনার কি জেনারেল স্টাডিজ, আর আপনার 30 নম্বর থাকবে কিন্তু ইংরেজি, আর আপনার 30 নম্বর থাকবে কিন্তু ম্যাথ। অর্থাৎ এই কিন্তু মোট 30, 30, 60, 40, 100 নম্বরের পরীক্ষা। সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। তো আমরা আজকে এই প্র্যাকটিস সেট থেকে একের দাগের থেকে প্রশ্নগুলো সমাধান করব। তো চলুন আবারও বলি, এটি কিন্তু নেওয়া হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা, অর্থাৎ 3রা জুলাই কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। তো একের দাগের প্রশ্ন আমরা আজকে কী আছে দেখব। তো একের দাগের প্রশ্ন আছে, দেখুন একের দাগে যে প্রশ্নটা আছে, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। এখানে আছে সত্যদেব নারায়ণ আর্য, এখানে আছে ইন্দ্রসেনা রেড্ডি, আর রমেশ বাইস, কাপ্তান সিং সোলাঙ্কি। এর সঠিক উত্তর হবে কিন্তু ইন্দ্রসেনা রেড্ডি। বিদ্যাক হবে সঠিক উত্তর। গত বছর অক্টোবর মাসে অর্থাৎ আপনার 2023 অক্টোবর মাসে কিন্তু এই রাজ্যপাল নিয়োগ করা হয়েছে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। আর এটা কিন্তু নিয়োগ করেছেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু এই ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিকে নিয়োগ করেছেন। পাশাপাশি আমরা একটু জেনে নিই, এই যে সত্যদেব নারায়ণ আর্য, ইনি কিন্তু ত্রিপুরার আগের রাজ্যপাল ছিল, অর্থাৎ এনার জায়গায় কিন্তু ইনি অভিষিক্ত হয়েছেন। সত্যদেব নারায়ণের জায়গায় কিন্তু ইন্দ্রসেনা রেড্ডি অভিষিক্ত হয়েছেন। পাশাপাশি রঘুবর দাস ইনি কিন্তু উড়িষ্যার রাজ্যপাল হয়েছেন, উড়িষ্যার রাজ্যপাল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে 2 দাগের এই প্রশ্নটা, নিচের কোন প্রতীকটি বুদ্ধের জন্মকে দর্শিত করে? ঘোড়া, পদ্ম এবং ষাঁড়, বোধিবৃক্ষ, চাকা। তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো উত্তর জানবো, তবে তার আগে আমরা বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? তো নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগান, নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন। কোথায়? কপিলাবস্তুর নিকট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 563 খ্রিস্টাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে বৈশাখী পূর্ণিমায় কপিলাবস্তুর নিকটে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে। পাশাপাশি আরেকটু ইনফরমেশান আমরা একটু জেনে রাখব। গৌতম বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিলেন, পরবর্তীতে ওই স্থানটির তীর্থস্থানে পরিণত হয় এবং ওই স্থানটির অচিরেই একটি বৌদ্ধ তীর্থস্থান হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভগবান বুদ্ধের জন্মের সাথে যুক্ত প্রত্নতাত্ত্বিকের অবশেষ হলো কেন্দ্রীয় বৈশিষ্ট্য। গৌতম বুদ্ধ সম্পর্কিত আরও কিছু তথ্য আমরা একটু আপনাদের জানাই। তিনি হচ্ছেন শাক্য বংশের ক্ষত্রিয় হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি বোধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন। এরপর থেকে তিনি বুদ্ধ নামে পরিচিত হন। গৌতম বুদ্ধ সারনাথে কিন্তু প্রথম ধর্মোপদেশ দেন। তো এই ছিল হচ্ছে গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু কথা। এখন এখানে আপনার প্রশ্ন বলেছে গৌতম বুদ্ধের বলছে নিচের কোন প্রতীকটি বুদ্ধের জন্মকে দর্শিত করে। তো গৌতম বুদ্ধের জীবনে 5টি মহান ঘটনা বা প্রতীক ছিল। তার মধ্যে এই জন্ম প্রতীক ছিল কিন্তু পদ্ম এবং ষাঁড়। জন্ম যে প্রতীক সেটা হচ্ছে পদ্ম এবং ষাঁড়। তাহলে ঘোড়া, বোধিবৃক্ষ, চাকা এগুলো কিসের প্রতীক? তা আমি আপনাদেরকে কিন্তু বলেছি গৌতম বুদ্ধের জীবনে মহান ঘটনা 5টি ছিল, যেটার প্রতীক কিন্তু এক একটা, এই যেমন জন্ম, পদ্ম এবং ষাঁড়, তেমন ঘোড়া আছে, বোধি বৃক্ষ, চাকা, সবার কিন্তু একটা করে প্রতীক আছে। তো কার কোন প্রতীক? এই ঘোড়াটা কিসের প্রতীক? তো এই ঘোড়াটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ।
মহাভিনিষ্ক্রমণ, এই ঘোড়া। তো মহাভিনিষ্ক্রমণের প্রতীক হচ্ছে ঘোড়া। এই যে বোধিবৃক্ষ, এটি কিসের প্রতীক? বোধিবৃক্ষ এটি কিন্তু নির্বাণ লাভের প্রতীক। এখানে আছে না বোধিবৃক্ষ, এটা হচ্ছে নির্বাণ লাভ। 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন। এই যে চাকা আছে, এটা কিন্তু প্রথম উপদেশ। প্রথম উপদেশ, প্রথম উপদেশের প্রতীক কিন্তু চাকা। আপনারা দেখলেন এই 4টি অপশান আছে, 4টির নাম কিন্তু আমি বললাম। তাহলে আপনাদের বলেছি যে গৌতম বুদ্ধর জীবনে 5টি মহাঘটনা আছে, যেটা প্রতীক হিসেবে উল্লেখ আছে। তো আমরা এই 4টি জানলাম, আরেকটা কিন্তু জানিনি। তো 5টা, পঞ্চমটা হচ্ছে স্তূপ, তন্তু শয়তয় দীর্ঘ পয় স্তূপ। এটা কি? এটা হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যু। এই মৃত্যুর প্রতীক কি? তো স্তূপ, বা আপনার বলতে পারে পরিনির্বাণ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো আমরা এবার 3 দাগের প্রশ্ন চলে যাব। 3 দাগের প্রশ্ন কি আছে? এম.এস. স্বামীনাথন সম্প্রতি মারা গেছেন। তিনি ছিলেন কৃষিবিজ্ঞানী, আইনজীবী, রাজনীতিবিদ, ডাক্তার। তো এই যে এম.এস. স্বামীনাথন, ইনি কিন্তু ছিলেন একজন কৃষিবিজ্ঞানী। এর দাগ হবে সঠিক উত্তর। তো আমরা এবার চলে যাব 4 দাগের প্রশ্নে। তবে তার আগে প্রশ্নটা একটু ওপরের দিকে তুলব। 4 দাগের প্রশ্ন আছে, চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? হুমায়ুনের শেরশাহ সূরি, বাবর ও রানা সুঙ্গা, আকবর ও হেমু, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। তো এর সঠিক উত্তর কি? তো চৌসার যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট হুমায়ুন ও আফগান সম্রাট শেরশাহ সূরির মধ্যে। এর দেখা হবে সঠিক উত্তর। এখন আমরা শুধু উত্তর জানলে হবে না, এই চৌসার যুদ্ধ যে সংগঠিত হয়েছিল হুমায়ুন এবং শেরশাহ সূরির মধ্যে, উত্তরটা আমরা জানলাম, এটা কিন্তু এখানে যথেষ্ট নয়। আমরা জানবো এই চৌসার যুদ্ধ কবে হয়েছিল, সাল এবং তারিখ দুটোই জানতে হবে আমাদের। তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমাদের মনে থাকবে, এবং একের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছি। এছাড়াও এই চৌসার যুদ্ধ সম্পর্কে কিছু তথ্যও আমরা জানবো। তো এই যুদ্ধটা হয়েছিল কিন্তু 26শে জুন 1539। 26শে জুন 1539 সালে কিন্তু এই চৌসার যুদ্ধ হয়েছিল। আর যুদ্ধটা হয়েছিল মানে মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান সম্রাট শেরশাহ সূরির মধ্যে। তো পাশাপাশি আমরা জেনে নেব, আমরা যেমন সাল, তারিখ এবং কাদের মধ্যে হয়েছিল জেনে নিলাম, তাও চৌসার যুদ্ধটা কোথায় হয়েছিল সেটাও আমরা জানবো। বিহারের বক্সারের দক্ষিণ পশ্চিমে অবস্থিত চৌসাতে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন এবং নিজেকে ফরিদ আল দিন শেরশাহ হিসেবে মুকুট পরিয়ে দেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই যুদ্ধে কিন্তু শেরশাহ সূরি কী হয়, যুদ্ধে কিন্তু ইনি জয়ী হন, হুমায়ুন কিন্তু এই যুদ্ধে পরাজিত হয়। তো আমরা চলে যাব পরের প্রশ্নে, 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে, ইন্টারেক্টিভ ফোরাম অন ইন্ডিয়া ইকোনমিক দ্বারা চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2023 কে সম্মানিত হয়েছেন? সুদর্শন নায়ক, বিজয় প্রকাশ, বিপিন চন্দ্র আর অঙ্কুর লেখি। তো এর সঠিক উত্তর কী হবে? তো 5 দাগের সঠিক উত্তর হবে বিপিন চন্দ্র, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাব। সুন্দরবনের পরিবেশগত আবাসস্থলের নিচের কোন মর্যাদা দেওয়া হয়েছে? তো এখানে আছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান, 2 দাগে আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, 3 দাগে আছে টাইগার রিজার্ভ আর জাতীয় উদ্যান। তো এই সুন্দরবনকে কিন্তু পরিবেশগত আবাসস্থান হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। 2 দাগে হবে সঠিক উত্তর। এখন এই বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কত সালে কত তারিখে, সেটা আমরা একটু জেনে নেব। তো এটা কিন্তু 1989 সালে কিন্তু এই সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। বৃহত্তর সুন্দরবনের ভারতীয় ও বাংলাদেশের অংশ একই নির্বিচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিত ভিন্ন ভিন্ন নামে সূচিত হয়েছে, যেমন সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান। এই দুটি নামে কিন্তু ইউনেস্কোয় স্থান পেয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ফলাবেলা ভারতের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করেছে? অর্ণব শর্মা, আশুতোষ ডাবরল, আনন্দ সিং আর অমিত প্রতাপ রাঠোর। তো এখানে ফলাবেলা ভারতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করেছেন? তো এটা হবে, এর সঠিক উত্তর হবে অনন্যা সিং, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। 8 দাগের প্রশ্ন আছে দেখুন, পৃথিবীর গতির কোন বিশেষ বৈশিষ্ট্যের কারণে ঋতু পরিবর্তন হয়? সূর্যের চারিপাশে পরিক্রমণ, পৃথিবীর হেলে থাকা, এ আছে এ বি দুটোই, তার অক্ষের উপর আবর্তন। তো পৃথিবীর কোন গতির বিশেষ বৈশিষ্ট্যের কারণে ঋতু পরিবর্তন হয়? এর সঠিক উত্তর হবে কিন্তু এ আর বি দুটোই, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। সূর্যের চারপাশে পরিক্রমণ ও পৃথিবীতে হেলে থাকা, এই দুটো বিশেষ বৈশিষ্ট্যের জন্য কিন্তু পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আমরা চলে যাব 9 দাগের এই প্রশ্নে। বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত গ্যাস কোনটি? অক্সিজেন, আর্গন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তো এখানে যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে, মানে বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে কিন্তু নাইট্রোজেন, 78.08%। এটা কিন্তু নাইট্রোজেন থাকে 78.08%। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন 78.8%। অক্সিজেন কত থাকে? অক্সিজেন থাকে কিন্তু 20.95। আর্গন কতটা থাকে? আর্গন থাকে কিন্তু 0.93%। আর এখানে কার্বন ডাইঅক্সাইড কত থাকে? 0.03%। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বায়ুমণ্ডলে কিন্তু সর্বাধিক পরিমাণ প্রাপ্ত গ্যাস থাকে নাইট্রোজেনের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 10 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কোন পণ্ডিত ভূগোল শব্দটি উদ্ভাবক? হেরোডোটাস, গ্যালিলিও, ইরাটোন্থেনিস, তারপরে আছে অ্যারিস্টটল। তো এখানে সঠিক উত্তর হবে ভূগোল এই শব্দটির উদ্ভাবক হচ্ছে ইরাটোন্থেনিস, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। প্রাচীন গ্রিক পণ্ডিত এরিটোন্থেনিস, ইনি কিন্তু 276 থেকে 194 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর বর্ণনা অর্থে সর্বপ্রথম জিওগ্রাফি এই শব্দটি ব্যবহার করেছিলেন। জিও শব্দের অর্থ জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আর GRAPHOS গ্রাফোস এই কথার অর্থ হচ্ছে বর্ণনা। আর এ থেকে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে GEOGRAPHY, জিওগ্রাফি এই শব্দের অর্থ হচ্ছে মানে পৃথিবীর বর্ণনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে ভূগোল এই কথাটি কিন্তু প্রথমে ইরাটোন্থেনিস কিন্তু এটা প্রথমে বলেন। তো সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। 11 দাগের প্রশ্ন আছে, 15 ডিসেম্বর 2023-কে 68তম জাতীয় রেলওয়ে পুরস্কার প্রদান করেন? এখানে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণব আর অনুরাগ ঠাকুর। তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ অশ্বিনী বৈষ্ণব। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাবো। বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কত সালে হয়েছিল? 1947, 1950, 1956, 1969। আমরা এই প্রশ্নের উত্তর দেবো। তবে তার আগে এই বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ সম্পর্কে আপনাদের একটু কিছু আলোচনার প্রয়োজন আছে। এই ব্যাংকের জাতীয়করণ বলতে কী বুঝি আমরা, সেটা প্রথমে আমরা জানবো। তো জাতীয়করণ কি এটা সম্পর্কে আমরা প্রথমে যদি জানি তাহলে বলতে পারি জাতীয়করণ হলো ব্যক্তিগত মালিকানাধীন সম্পদকে একটি জাতীয় সরকার রাষ্ট্রে জনগণের মালিকানার অধীনে এনে সরকারি সম্পদের রূপান্তরিত করার প্রক্রিয়াকে কিন্তু এই জাতীয়করণ বলে। 19 জুলাই 1969 সালে ভারত সরকার 14টি বৃহত্তম বাণিজ্যিক ব্যাংককে কিন্তু জাতীয়করণ করেন। জাতীয়করণ ব্যাংকিং সংস্থাগুলি অধ্যাদেশ 1969 এর মাধ্যমে করা হয়েছে। তো আপনারা অবশ্যই জানলেন 1969 সালে 19 জুলাই কিন্তু ভারতের এই যে বাণিজ্যিক ব্যাংকে কিন্তু জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে 19 জুলাই। অর্থাৎ এখানে হবে সঠিক উত্তর ডি, 1969 সালে। এবার আপনার এই যে ব্যাংকের জাতীয়করণ এটা কিন্তু করেছিলেন কে? তো এটা কিন্তু সবচেয়ে সাহসী পদক্ষেপ আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এনার কিন্তু সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল কিন্তু এই ব্যাংকের জাতীয়করণ। সেটা করেছিলেন 1969 সালে 19 জুলাই। তো ইনি কিন্তু পরে সাকসেসও হয়েছেন। তো এখানে ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 1969-এর পরে 1980 সাল কিন্তু ব্যাংকের আবার জাতীয়করণ করা হয়। তো প্রথম কিন্তু 14টা ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 13 দাগের এই প্রশ্নটা দেখব। এখানে প্রশ্ন আছে, কাশ্মীরের উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে? এখানে আছে কঙ্গবা এবং ধৌলাধর, পীরপাঞ্জাল এবং হিমাদ্রি, মহাভারত এবং ধৌলাধর, আর পীরপাঞ্জাল আর মহাভারত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু পীরপাঞ্জাল ও হিমাদ্রির মধ্যে কিন্তু এই যে কাশ্মীরের উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে? পীরপাঞ্জাল ও হিমাদ্রির মধ্যে। অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। এবার আমরা 14 দাগের এই প্রশ্নটা দেখব। মানব ভূগোলের তুলনামূলকভাবে কম অধ্যয়ন করা বিষয় নিচের কোনটি মানুষের ভূগোলের ঘাত এলাকাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? এখানে আছে প্রাকৃতিক এবং এর ঘটনা নিয়ে কাজ করা, মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন, বিষয় বিস্তৃতি হলো প্রকৃতি, আধুনিক প্রযুক্তির বিকাশের কারণে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন। এটাই কিন্তু
এর সঠিক উত্তর। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। মায়ানমারের সঙ্গে ভারতের কোন রাজ্যের সাধারণ সীমান্ত রয়েছে? এখানে আছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম। আর ডির অপশন আছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড আর ত্রিপুরা। তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ দাগ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। মায়ানমারের সঙ্গে ভারতের কোন রাজ্যের সাধারণ সীমান্ত রয়েছে? তো এখানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরামের কিন্তু সীমানা আছে। তো আমরা 16 দাগের এই প্রশ্নটা দেখব, সরকারের কোন শাখা আইন ও নীতি বাস্তবায়নের জন্য দায়ী? বিচার বিভাগ, আইনসভা, কার্যনির্বাহী আর নীতি নিয়োগ। তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে সি, কার্যনির্বাহী। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। ডিপথেরিয়া রোগ নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? শ্বাসযন্ত্র, গলা, যকৃৎ আর মস্তিষ্ক। তো এখানে এর সঠিক উত্তর জানবো, তবে তার আগে ডিপথেরিয়া রোগ সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো ডিপথেরিয়া হলো একটি গুরুতর সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা নাক, কান, গলা এবং বায়ুনালীতে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে। এটি কোরিয়ান ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু সৃষ্টি হয়। ব্যাকটেরিয়াগুলি বিষাক্ত পদার্থ তৈরি করে, যা কিন্তু গলায় একটি অস্বাভাবিক ঝিল্লির বৃদ্ধি ঘটায়, যা শ্বাসরোধের কারণ হতে পারে। তো আপনারা ডিপথেরিয়া সম্বন্ধে একটু জানলেন। তো আমরা যদি দেখি যে ডিপথেরিয়ার এর লক্ষণ কী, যদি কোনো মানবদেহে ডিপথেরিয়া রোগ হয় তাহলে তার লক্ষণ কী? একটি পুরু, ধূসর ও ঝিল্লি যা গলা এবং টনসিলকে ঢেকে রাখে, এটা কিন্তু হলে আমরা বুঝতে পারবো এটি ডিপথেরিয়া। তারপরে গলা ব্যথা এবং ঘাড় ফোলা এরকম হলেও ডিপথেরিয়া রোগ হয়। এছাড়া কিন্তু শ্বাসকষ্ট এবং দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, এইরকম রোগের লক্ষণ দেখলে কিন্তু ডিপথেরিয়া হবে। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? ডিপথেরিয়া রোগ নিচের কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু গলা, বিদ দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাব। 18 দাগে যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন আছে। FY 23 সালে ভৌগোলিক ইঙ্গিত জিআই ট্যাগ সুরক্ষিত করে সবচেয়ে বেশি সংখ্যক পণ্যসহ দেশের রাজ্যগুলির তালিকায় নিচের কোনটি শীর্ষস্থানে রয়েছে? গুজরাট, কেরালা, কর্ণাটক আর পাঞ্জাব। তো এর সঠিক উত্তর হবে কেরালা। এটা আপনাদের অনেকবার আমি কিন্তু করে দিয়েছি, অনেকবার। তো এর সঠিক উত্তর হবে কেরালা। 19 দাগের প্রশ্ন আছে, ভারত ও বাংলাদেশের মধ্যে যে নদী নিয়ে বিরোধ তৈরি হয় তার নাম কি? এখানে আছে তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গা, বিকল্প কোনটি সঠিক নয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে তিস্তা নদীর জলবন্টন নিয়ে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে। এখন এই তিস্তা নদী এর দৈর্ঘ্য কত, কিলোমিটারে কত? তো আমরা জানবো, তবে তার আগে আমরা জানবো যে এই তিস্তা নদীর উৎস কোথায়। তিস্তা নদীর জলবন্টন নিয়ে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বিরোধ রয়েছে। তিস্তা নদী হলো একটি দীর্ঘ নদী, যা পূর্ব হিমালয় থেকে সৃষ্টি হয়েছে, আর এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। তো এই তিস্তা নদীর দৈর্ঘ্য হবে 315 কিমি। 315 কিমি দীর্ঘ তিস্তা নদীর দৈর্ঘ্য, 315 কিমি। আর যদি আপনার মাইলে ধরা হয় তাহলে 196 মাইল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তিস্তা নদী নিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা বিরোধ তৈরি হয়েছে। আমরা 20 দাগের প্রশ্ন দেখব। পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? উত্তর ও দক্ষিণ মেরুতে, নিরক্ষরেখায়, সমুদ্রপৃষ্ঠের পৃথিবীর কেন্দ্রে। তো পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি 0, অর্থাৎ বিদ দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 21 দাগের প্রশ্ন দেখব। নিচের খেলাগুলির মধ্যে কোনটির সঙ্গে লাভ সম্পর্কিত? বিলিয়ার্ডস, টেনিস, ফুটবল আর ক্রিকেট। তো এখানে লাভ সম্পর্কিত আপনি দেখবেন, যখন টেনিস খেলবেন তখন কিন্তু এই লাভ দিয়ে শুরু হয়। তো এটা কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত। লাভ এইটা কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত। লাভ এই শব্দটি টেনিসের সঙ্গে যুক্ত। লাভ এই শব্দটি টেনিস খেলার সঙ্গে যুক্ত। 22 দাগের প্রশ্ন আছে, ভারতীয় মহিলা ক্রিকেট দল 2023 সালে এশিয়ান গেমসের স্বর্ণপদক জিতে ফাইনালে কোন দলকে পরাজিত করে? এখানে আছে নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর পাকিস্তান। তো সবার প্রথমে আপনারা অপশান তো দেখলেন এটা। তো এখানে আপনারা বলছে এশিয়ান গেমসে। তো এশিয়ান গেমস এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের মধ্যে না, তাই অস্ট্রেলিয়াটা আমরা বাদই দেবো। তো এখানে বলছে মহিলা ক্রিকেট দল 2023 সালের এশিয়ান গেমসের স্বর্ণপদক জিতে, মানে ক্রিকেট খেলা হয়েছে। তো এর মধ্যে ক্রিকেট খেলা কিন্তু নেপাল খেলছে। এখানে আমরা শ্রীলঙ্কার পাকিস্তানটাকে আনতে পারি। তো এখানে শ্রীলঙ্কার পাকিস্তান এর মধ্যে কোনটা হবে? তো শ্রীলঙ্কা আর পাকিস্তানের মধ্যে কিন্তু এখানে শ্রীলঙ্কা হবে সঠিক উত্তর।
উত্তর বিদ্যাগ। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 23 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এখানে 23 দাগের প্রশ্ন আছে 1983 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিচের কোন খেলোয়াড় সর্বোচ্চ স্কোরার করেছিলেন? এখানে কৃষ্ণমাচারি, শ্রীকান্ত, মহিন্দ্র অমরনাথ, সুনীল গাভাস্কার, কপিল দেব। তো এখানে যে প্রশ্নটির সঠিক উত্তর কী হবে, তো কৃষ্ণমাচারি শ্রীকান্ত ইনি কিন্তু এই 1983 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্কোর করেছিলেন। এর দাগ হবে সঠিক উত্তর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তো সেটা ভারতের ঐতিহাসিক একটা জয়, যেটা কিন্তু 1983 সালে কপিল দেবের নেতৃত্বে এটা কিন্তু কী হয়েছিল, ওই বিশ্বকাপটা আমরা পেয়েছিলাম। ভারতের সর্বপ্রথম বিশ্বকাপ 1983 সালে ক্রিকেটে নিয়ে আসা কপিল দেবের নেতৃত্বে কিন্তু এই 1983 সালে বিশ্বকাপটা ভারত পায়। দেখ হবে এখানে সঠিক উত্তর, যেখানে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বেশি রান করেছিল। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এর ওয়াশিং সোডা এটার কিন্তু রাসায়নিক সংকেত হচ্ছে আপনার এখানে দেখছেন এই সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা কিন্তু সঠিক উত্তর। এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 25 দাগের প্রশ্নে চলে যাব। 25 দাগের প্রশ্ন আছে 1940 সালে জম্মু ও কাশ্মীরের শাসক কে ছিলেন? করণ সিং, মহারাজ হরি সিং, রামরতন সিং আর এখানে শরণ সিং। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু তো এর সঠিক উত্তর দেখব। তবে 1940 সালে জম্মু কাশ্মীরের শাসক কে ছিলেন আমরা সে সম্বন্ধে একটু জেনে নিই। পুঞ্চ প্রকৃতপক্ষে ছিল জম্মু ও কাশ্মীরের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত জায়গির, কিন্তু 1940-এর দশকের প্রথম দিকে জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং অঞ্চলটির স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে অঞ্চলটিকে জম্মু প্রদেশের অন্তর্ভুক্ত করেন। তো এখানে তাহলে সঠিক উত্তর কী হবে? 1940 সালে জম্মু কাশ্মীর শাসক ছিলেন কিন্তু হরি সিং, অর্থাৎ মহারাজ হরি সিং। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর, হরেকৃষ্ণ কুনার। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু বিধানচন্দ্র রায়। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 27 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোন প্রক্রিয়াতে বায়ুর মধ্যে অক্সিজেন নির্গত হয়? সালোকসংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন আর রেচন। এই বায়ুর মধ্যে অক্সিজেন নির্গত হয়, এটা কিন্তু সালোকসংশ্লেষের মাধ্যমে। এর দাগ হবে সঠিক উত্তর। 28 দাগের প্রশ্ন আছে। 28 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, IPL 2023 জিতে চেন্নাই সুপার কিংস IPL-এর ইতিহাসে কতবার শিরোপা জিতেছেন? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, 5 বার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 28 দাগ পর্যন্ত কিন্তু আজকের এই প্র্যাকটিস সেটে দিয়েছে। তো 28 দাগের পরের প্রশ্ন, অর্থাৎ 28 দাগের 29 দাগ থেকে কিন্তু যে প্রশ্নগুলো 29 দাগের থেকে প্রশ্নগুলো কিন্তু আগামী সংখ্যায় দেবে। এখানে আপনারা পরিষ্কার দেখুন, এখানে লেখা আছে। তো এখানে দেখুন আপনারা পরিষ্কার লেখা আছে এরপর আগামী সংখ্যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আগামী সংখ্যায়, অর্থাৎ এই 28 দাগের প্রশ্ন পর্যন্ত এখানে প্রশ্ন করা ছিল। তো এরপর আগামী সংখ্যায় 28 দাগের পরের থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো আমরা সেই আগামী সংখ্যা পর্যন্ত অপেক্ষা করব। তো ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।